তাহলে নেক্সট 1 ইয়ার Yes, নাকি? তাহলে আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে গাইনি। আর কোনো ক্লাস হয়েছে অনলাইন? না ম্যাম, আজকেরটাই ফার্স্ট। মেডিসিনে হয় নাই? আজকে নো গাইনি ম্যাম। থেকে শুরু। ম্যাম আচ্ছা, সকালে রুটিন কি ম্যাম ক্লাস? আমরা ওনার একটা পাইছি তো, ওইটা যদি কালকে ফ্রেশ দিবে স্যার বলছে, প্রিন্সিপাল স্যার বলছে। হ্যাঁ হ্যাঁ, আজকে বোধহয় চেঞ্জ হতে পারে শিডিউল। হ্যাঁ, ইয়েস আগে যে ম্যাম। শিডিউলটা হয়েছিল 2-1 দিন আগে, ওটা হচ্ছে সোমবার বুধবারে ছিল ফুল গাইনি হ্যাঁ ম্যাম, ক্লাস। আজকে ম্যাম শিডিউল 12টা চেঞ্জ থেকে হবে। গাইনি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো ম্যাম 10টা থেকেই শুরু করছি। ও, আবার নতুন শিডিউলে 12টা থেকে গাইনি। ইয়েস ম্যাম, ওইটাই ম্যাম তো পুরাতন রুটিন ছিল ম্যাম টিএম 14 এর ভাইদের। প্রিন্সিপাল স্যার বলছে ওইটাই ফলো করতে। তারপরও ম্যাম মিটিং করে তারপর নাকি একটা ফ্রেশ ইয়া দিবে আর কি, রুটিন দিবে আমাদের কালকে। ও, তার মানে এখন 12টা থেকে গাইনি ক্লাস হবে, তাই তো? ম্যাম আজকেরটা করতে তাহলে বলছে আমাকে ম্যাম, জানাবে। আজকে হ্যাঁ, গাইনি আমাদের করতে বলছে। শিডিউল আজকে তো মিটিং হবে। ইয়েস ম্যাম। আচ্ছা, নেক্সট বুধ 12টা থেকে আর কোন কোন দিনে হবে তাহলে? ম্যাম ওইটা ম্যাম কালকে রুটিন দিবে, তখন 12টা থেকে বলছে হলে তো 2টা ক্লাস হবে দেখতে। নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই থাকবে ডিউ টাইমে। আর যেদিনে যে লেকচারটা হবে সেই লেকচারটা পড়ে ফেলতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। হ্যাঁ, তাহলে জি ম্যাম। পড়াশোনার লেকচারটা ভালো করে পড়া থাকলে লেকচারের সাথে একটু বইটা মিলাই নিবা। যেহেতু এখন তোমরা নিউ, তাহলে তোমাদের রিটেন ভাইভা সব পড়া হয়ে যাবে, কিন্তু লেকচার পড়লে সবকিছুই কাভারেজ থাকবে। বুঝা গেছে? তাহলে প্রথম থেকে এটা করতে হবে। এখন তোমাদের সকালে কি ক্লাস হয়েছে কোনটা? ম্যাম গাইনি, রসনারা ম্যাম নিছে। কি ক্লাস হয়েছে? কোনটা হলো? উনি কি বুঝাই দিছে না মুখে মুখে বলছে? ম্যাম মুখে বলছে আর বুঝাই দিছে। আমাদের লেকচার খাতা আছে? ওনার লেকচার খাতা আছে তো? কালেক্ট করেছো? কালেক্ট করছো লেকচার খাতা? নো ম্যাম, পিডিএফ। কোনো লেকচার খাতা কালেক্ট করো নাই? নো হ্যাঁ, ম্যাম। তাহলে তোমরা কিভাবে লেকচার ক্লাসে অ্যাটেন্ড করার আগে লেকচার খাতা সামনে নিয়ে বসলে জিনিসটা পড়াটা খুব সুন্দর হতো, তাই না? তাহলে তোমরা লেকচার খাতাটা কালেক্ট করে নিও। জি সবাই ম্যাম। তো লেকচার খাতা কিনে নাও, তাই না? ইয়েস ম্যাম। লেকচার খাতা কিনে নিতে হবে, আর এখানে বসে লেকচার খাতার ক্লাসগুলো বুঝে পড়ে ফেলতে হবে সাথে সাথে। রুমে যে লেকচারের সাথে সাথে আবার একটু বইটা মিলাই পড়ে ফেলতে হবে। শেষ তাহলে। হ্যাঁ, এগুলো পড়লে পারবা। এখন অ্যানাটমি কোনটা কোনটা পড়িয়েছে? ইউটেরাস, ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব। আচ্ছা, এখান থেকে কি কি পড়িয়েছে? কি কি প্যাথোলজি আছে, তাই তো? আচ্ছা, বুঝতে সমস্যা হয় নাই তো তোমাদের? নো ম্যাম। আচ্ছা, এখন আজকে তাহলে আমরা ফার্স্ট টাইমিস্টার যে ব্লিডিং, হ্যাঁ, সেগুলো করতে পারি, ঠিক আছে না? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম অনেকে ওয়েটিং এ আছে, অ্যাকসেপ্ট করতে হবে। হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি, দেখো কি কি আছে এর ভিতরে। অবশ্য একটোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, আরেকটা আছে ইমপ্লান্টেশন ব্লিডিং, তাই ঠিক আছে? তো এই সমস্ত কারণে হচ্ছে আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং। আর্লি বলতে কত বলো? এই ব্লিডিংটা যদি আমরা বুঝি তাহলে দেখা যাচ্ছে আমাদের জানতে হবে কত উইকস প্রেগন্যান্সিতে আমরা কি বলছি, ঠিক আছে? তাহলে একটা পেশেন্টের ধরো লাস্ট ডে অফ মেনস্ট্রুয়েশন, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন, সেটা থেকে যদি আমরা শুরু করি, ধরো একটা প্রেগন্যান্সি হোল পিরিয়ড, তাহলে প্রথম
যেরকম 12 উইকস হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, 12 to 28 উইকস সেকেন্ড ট্রাইমেস্টার, 28 উইকস আপ টু 40 উইকস থার্ড ট্রাইমেস্টার। বোঝা গেছে? এখন ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং তার মানে আপ টু 12 উইকস। আর যদি বলে হেমোরেজ ইন আর্লি প্রেগন্যান্সি, সেটা আমরা কি ভাবতে পারি? সেখানে আমরা আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে 28 উইকস আপ টু 40 উইকস। এটা যে আমরা বললাম যে সেকেন্ড এবং সেকেন্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস, ঠিক আছে? তার এলএমপি আপ টু 28 উইকস। এই যে আমরা যে আরেকটা জানি ডেফিনিশন, যে আমাদের একটা প্রেগন্যান্সি যে হলো, প্রেগন্যান্সিতে যে ব্লিডিং হলো, কখন অ্যাবর্শন বলবো, কখন এপিএইচ বলবো, তাই না? সবই তো ব্লিডিং। একটা আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং আর একটা হচ্ছে লেট প্রেগন্যান্সি ব্লিডিং। তাহলে আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং যেটা, সেটা হচ্ছে আপ টু 20 উইকস আমরা অ্যাবর্শন বলছি, ঠিক আছে? আর যখন 20 উইকস এর পরে, ভায়াবল এজের পরে, আমাদের দেশে ভায়াবল এজ ধরি আমরা 24 26 উইকস, মানে ডেভেলপড কান্ট্রিতে আপ টু 28 উইকস ভায়াবল এজ বলা হয়, এজ অফ ভায়াবিলিটি। বাট ডেভেলপড কান্ট্রিতে সেখানে কিন্তু 20 উইকস ওরা ভায়াবল এজ বলে, এজ অফ ভায়াবিলিটি। যখন একজন বাচ্চা সেলফ সে হচ্ছে সার্ভাইভ করতে পারে, ঠিক আছে? কোনো হেল্প, মানে দেখা যাচ্ছে কারো কোনো কিছু হেল্প, যেমন এনআইসিইউ অথবা যে কোনো একটা, সে সাহায্যে তাকে সার্ভাইভ করার ক্যাপাসিটি আছে। তার আগে যেটা, সেটা হচ্ছে 20 উইকস। এই জন্য বোথ ডেভেলপিং ডেভেলপড কান্ট্রির জন্য অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা 20 উইকস ধরি। আর যখনই এজ অফ ভায়াবিলিটির কোশ্চেন, তখনই কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভেরিয়েশন করে। হ্যাঁ, তারপরে তোমরা যদি 28 উইকস বলো, সেটা এখন পর্যন্ত তোমাদের জন্য অ্যাকসেপ্ট করবে। বোঝা গেছে? তাহলে 28 উইকস আপ টু 40, সেটাকে আমরা বলছি অ্যান্টিপার্টাম হেমোরেজ। আর 20 উইকস পর্যন্ত বলছি অ্যাবর্শন। বোঝা গেছে? এই আর 40, আর যেটা প্রেগন্যান্সির যে ডিউরেশন, একটা মা ধরো প্রেগনেন্ট হলো, তার অ্যামিনুরিয়া হইলো, হ্যাঁ অ্যামিনুরিয়া, সেখানে আমরা এলএমপি থেকে লাস্ট মেনস্ট্রুয়াল, ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এটার থেকে 28 উইকস এই পর্যন্ত তো আমরা বলছি যে মিনি লেবার। ধরো একটা 12 উইকস এর পরে 28 উইকস পর্যন্ত একটা লেবারের মতো প্রসেসে কিন্তু ডেলিভারিটা হয়। তারপরে 28 উইকস থেকে 40 উইকস পর্যন্ত 37 উইকস টার্ম, 37 উইকস। এই 28 to 37 এটাকে আমরা বলি প্রি ম্যাচিউর বেবি, প্রি টার্ন বেবি। আর 37 উইকস আপ টু 42 উইকস এটা হচ্ছে টার্ন প্রেগন্যান্সি, ঠিক আছে? আর যেটা পোস্ট টার্ম, পোস্ট ম্যাচুরিটি, সেটা হচ্ছে 42 উইকস এর বিয়ন্ডে যেটা গেছে, পোস্ট ম্যাচুরিটি। আর পোস্ট ডেটেড যখনই এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তা সেই ডেটটা ক্রস করছে, তারপরে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। তার মানে আমরা যেটা 40 উইকস, এটা একটা ইডিডি ধরি, ঠিক আছে? 40 উইকস রাফলি, বাট এ 2 উইকস আইদার অন আইদার সাইডে আমরা ধরতে পারি যে এর সময়ও লেবার পেন যে কোনো সময়ে শুরু হতে পারে। এই জিনিসগুলো বেসিক জিনিস, এগুলো যদি না বোঝো তাহলে তোমরা অ্যাবর্শন, কোনটা অ্যান্টিপার্টাম হেমোরেজ, ব্লিডিং মানেই তো আমরা আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং, আমাকে জানতে হবে যে এটার আন্ডারে কোন কোন কেস আছে, লেট ট্রাইমেস্টার ব্লিডিং এর আন্ডারে কোনটা কোনটা আছে। তাহলে আমরা বললাম যে অ্যান্টিপার্টাম হেমোরেজ 28 উইকস বাট বিফোর অনসেট অফ লেবার, ঠিক আছে? ডেলিভারি বিফোর অনসেট, বিফোর ডেলিভারি, সেটা হচ্ছে অ্যান্টিপার্টাম হেমোরেজ। আর যেটা 28 উইকস এর আগে হচ্ছে, 20 উইকস এর আগে হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবর্শন। আরো আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং, ফার্স্ট ট্রাইমেস্টার ব্লিডিং,
সেটাকে আমরা কি বলছি, তার সেটার আন্ডারে আমাদের আরো কয়েকটা পয়েন্ট চলে আসছে। একটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং, আর একটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি, আর একটা কি হচ্ছে তোমার দেখো না অ্যাবর্শন রিলেটেড ব্লিডিং হচ্ছে। বোঝা গেছে এগুলো জিনিস, এই কয়টা জিনিস। এছাড়া আর কি আছে, মোলার প্রেগন্যান্সি, এইগুলো হচ্ছে আমার হেমোরেজ ইন আর্লি ফার্স্ট টাইমিস্টার। আর আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং সেগুলো আসবে ধরো তোমার অ্যাবর্শন তো আপ টু 20 উইকস বলছি, তাহলে ফার্স্ট টাইমিস্টার বলতে ওই 3-4টা যেটা বললাম, 4টা ইমপ্লান্টেশন ব্লিডিং, অ্যাবর্শন, একটোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি, ঠিক আছে। আর একটা হচ্ছে, হ্যাঁ ম্যাম আরেকজন ম্যাডাম ওয়েটিং এ আছে। বলো। ম্যাডাম আরেকজন ওয়েটিং এ আছে, একসেপ্ট করতে হবে। তাহলে এই বেসিক গ্রস জিনিসটা বুঝলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এটা কিন্তু খুবই গ্রস জিনিস আমি যেগুলো এতক্ষণ বললাম। হ্যাঁ, কোনটা পিপিএস কখন আমরা বলছি না, আমি বলছি পোস্ট পার্টাম হেমোরেজ, postpartum hemorrhage or antepartum hemorrhage after 28 weeks but before delivery of the baby, সেটা হচ্ছে antepartum hemorrhage, antepartum hemorrhage, postpartum hemorrhage। আর একটা যেটা হচ্ছে early pregnancy bleeding, early means একটা ফার্স্ট টাইমিস্টার ব্লিডিং, ফার্স্ট টাইমিস্টার মিন্স আপ টু 12 উইকস, ঠিক আছে, বোঝা গেছে। আর আর্লি প্রেগন্যান্সি ব্লিডিং ফার্স্ট টাইমিস্টারের সাথে 20 উইকস পর্যন্ত অ্যাবর্শনটাও আসবে। এই তাহলে এগুলো তোমাদের গস জিনিসগুলো আগে মাথায় রাখো, তারপরে আমরা ধীরে ধীরে এগোবো যে ফার্স্ট টাইমিস্টার ব্লিডিং, ইমপ্লান্টেশন ব্লিডিং কোনটা, অ্যাবর্শন কোনটা, একটোপিক প্রেগন্যান্সি কোনটা এবং মোলার প্রেগন্যান্সি কোনটা। হ্যাঁ, কোনটাতে কিভাবে সিমটম থাকবে, সাইন, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট। তাহলে পোস্ট ডেটেড এবং পোস্ট টার্ম, হ্যাঁ এতক্ষণ তো আমরা বললাম তাই না। ভাইবুল এজ যদি 28 উইকস ধরি, তাহলে এখান থেকে 37 কমপ্লিটেড উইকস, 37 কমপ্লিটেড উইকস হওয়ার আগ পর্যন্ত 36 প্লাস 6 ডেজ, এই পর্যন্ত আমরা ধরছি প্রি টার্ম। হ্যাঁ, ভাইবুল এজে আসছে কিন্তু টার্মে যায় নাই। আর টার্ম হচ্ছে 37 কমপ্লিটেড উইকস আপ টু 42 উইকস, বোঝা গেছে। আর পোস্ট টার্ম 42 উইকস এর বিয়ন্ডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে পোস্ট টার্ম আর পোস্ট ম্যাচুরিটি। তাহলে পোস্ট টার্ম বলছি 42 উইকস, তাই না। তাহলে দেখো যেটা ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সেটা হচ্ছে 40 উইকস or 270 days or 9 calendar months plus 7 days। হ্যাঁ, এগুলো হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, সেটা 40 উইকস। তাহলে 40 উইকস দেখো 37 উইকস এর টার্ম, 42 উইকস এর পরে হচ্ছে পোস্ট টার্ম। তাহলে আর 40 উইকস এর পরে 42 উইকস পোস্ট ডেটেড এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যেটাকে ইডিডি 40 উইকস এর পরে যখনই যাচ্ছে তখন আমরা বলছি পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। বোঝা গেছে। তোমরা কেউ না বুঝলে কোশ্চেন কইরো। তাহলে 40 উইকস ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যখনই ক্রস করলো সেটার নাম দিচ্ছি আমরা পোস্ট ডেটেড প্রেগন্যান্সি। কতদিন পর্যন্ত? 42 উইকস। 42 উইকস এর পরে গেলে পোস্ট টার্ম অথবা পোস্ট ম্যাচুরিটি। এই গ্রস জিনিস। এখন বাদ বাকি তো এপিএইচ পিপিএইচ এগুলো তো অফসে পড়াবে। আর আমাদের গাইনিতে যেটা
কাজ হবে ফার্স্ট টাইমস্টার ব্লিডিং গুলো গাইনির আন্ডারে। হ্যাঁ, তাহলে এখন আমাদের আসো আমরা অ্যাবর্শন শুরু করব। অ্যাবর্শন, তোমরা কি এটুকুন বুঝতে পেরেছো? একজন বলো। আমি যেটুকুন পড়িয়েছি বুঝেছো? Yes, ma'am. ইয়েস ম্যাম। শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা তাহলে অ্যাবর্শন এতক্ষণ বলে আসলাম যে 20 উইকস পর্যন্ত যেটা হচ্ছে অ্যাবর্শন হয়ে যাচ্ছে। অ্যাবর্শন, ইন্টারাপশন অফ প্রেগন্যান্সি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি উইথ অর উইদাউট এক্সপালশন অফ প্রোডাক্ট অফ কনসেপশন, সেটাই হচ্ছে অ্যাবর্শন। উইথ অর উইদাউট, সেটা একটা দেখা যাচ্ছে প্রোডাক্ট অফ কনসেপশন এক্সপালশন হতেও পারে, নাও পারে, আবার কিছুটা হয়েছে কিছুটা রয়ে গেছে, সেটাও হতে পারে। যখন দেখা যাচ্ছে অ্যাবর্শন, তাহলে অ্যাবর্শনের আমরা একটা প্রেগন্যান্সি জাস্ট থ্রেট করতেছে, মানে তার একটা মানে জাস্ট মাইল্ড সিমটম আসছে, বাট তখনও প্রোডাক্ট বের হয় নাই। হ্যাঁ, তুমি পরীক্ষা নিরীক্ষা ইনভেস্ট সাইনে দেখলা যে পাস ওপেন হয় নাই, তারপরে যে স্যাকটা, জেস্টেশনাল যে স্যাক, সেই স্যাকটা স্যাকের জায়গায় রয়ে গেছে। আমি আল্ট্রাসাউন্ড করেও দেখি যে না, স্যাকটা একদম নরমাল শেপ সাইজ মেনটেন করছে, ফিটাল পোল, ফিটাল হার্টবিট সব আছে, কোনো রেট্রোপ্লাসেন্টাল কোনো হেমোরেজ নাই। পেশেন্ট মাইল্ড কমপ্লেইন যে তার নরঅ্যাবডোমিনাল পেইন আর ব্যাকে কোথাও একটু একটু মাইল্ড ব্লিডিং। হ্যাঁ, সেটা আমরা বলছি থ্রেট এন্ড অ্যাবর্শন। থ্রেট করছে প্রেগন্যান্সি, বাট এই প্রেগন্যান্সিটা কন্টিনিউ হতে পারে। হ্যাঁ, কন্টিনিউশন অফ প্রেগন্যান্সি ইজ পসিবল, সেটা হচ্ছে একটা থ্রেট এন্ড অ্যাবর্শন। এই ধরো সবকিছুই ভালো আছে, শুধু পেশেন্টের একটু থ্রেট করছে যে না আমি প্রেগন্যান্সিটা কন্টিনিউ হতে পারি, নাও পারি। এটা অনেক পেন হলো পেশেন্টের, পেন হয়ে সেপারেট হলো, হয়ে কন্ট্যাক্ট করে প্রোডাক্ট বাইর করে দিবে, বাট তখনও বাইর করে নাই। সিভিয়ার পেইন, পিভি ব্লিডিং, প্রোডাক্টটা সেপারেট হয়ে গেছে, বাট তখনও ইউটেরাস কন্ট্যাক্ট করে বাইর করতে পারে নাই, অস ওপেন হয়ে গেছে, সেটাকে আমরা বলি ইনএভিটেবল অ্যাবর্শন। অবশ্যম্ভাবী, যেটা হবেই হবে, সেটার থেকে আর কোনোভাবেই আমার প্রেগন্যান্সি কন্টিনিউ হবে না। সেটা এই যে অস ওপেন হয়ে গেছে, প্রোডাক্ট সেপারেট হয়ে গেছে, লয়ার সেগমেন্টে এসে গেছে, ইউটেরাস কন্ট্যাক্ট করে বাইর করে দিয়েছে। হ্যাঁ, কিছুটা এক্সপালশন হয়েছে, কিছুটা রয়ে গেছে, কিছুটা যেটা এক্সপালশন হয়েছে কিছুটা রয়ে গেছে, সেটাকে আমরা বলি ইনকমপ্লিট অ্যাবর্শন। আর টোটালি পুরা একদম প্লাসেন্টা ইমব্রায়ো সহ অ্যামনিওটিক স্যাক, হ্যাঁ, ফ্লুইড সহ যেটা বেরিয়ে যায় এর মাস হিসেবে, সেটাকে আমরা বলি কমপ্লিট অ্যাবর্শন। একই জিনিস সিকোয়েন্স। হ্যাঁ, জিনিসটা সুন্দর করে বুঝে বুঝে পড়বা, পড়াটা সহজ মনে থাকবে। ঠিক আছে, তাহলে ইনএভিটেবল গেল, ইনকমপ্লিট কোনটা? তোমার পেইন হলো, ব্লিডিং হলো, ফ্লেশি মাস পাস করলো, কিন্তু তারপরেও পেশেন্টের পেইন ব্লিডিং আছে। কেন আছে? কিছুটা প্রোডাক্ট তখনও ভিতরে রয়ে গেছে, এই জন্য পেইন ব্লিডিং কমপ্লিটলি সাবসাইড করে নাই। আর যখনই পুরা প্রোডাক্ট, প্লাসেন্টা, মেমব্রেন, এমব্রায়ো সব বের হয়ে যাবে, পেশেন্টের সিভিয়ার পেইন, ব্লিডিং, হ্যাঁ, followed by passage of fleshy mass, followed by subsidence of pain and bleeding, paravaginal bleeding, সেটাকে আমরা বলি কমপ্লিট অ্যাবর্শন। ঠিক আছে, পুরো প্রোডাক্ট বেরিয়ে গেছে, ইউটেরাস কন্ট্রাকশনও বন্ধ হয়ে গেছে, পেনও নাই, ব্লিডিংও আস্তে আস্তে কমে গেছে, হালকা পাতলা ব্লিডিং আছে। আচ্ছা, এছাড়া আছে মিসড অ্যাবর্শন, যেটা কিনা ছিল একসময় ভায়াবল হিসেবে থাকতে পারে, অথবা স্যাক আসছে কিন্তু আমার ভিতরে ফিটাল পোল, ফিটাল হার্ট সাউন্ড কিছু আসে নাই, অথবা ফিটাল হার্ট সাউন্ড আসছিল কিন্তু এক সময় সেটা ডিসঅ্যাপিয়ার করছে, সেটাই হচ্ছে মিসড অ্যাবর্শন। যদি একদম ফিটাল পোল নাই, শুধু স্যাক আসছে, ভিতরে কিছুই আসে নাই, সেটাকে আমরা বলি ব্লাইটেড ওভাম।
এবং ফিটাল পোল আগে আসছে, হার্ট সাউন্ডও আসছে, আগের আল্ট্রাসাউন্ড। পেশেন্ট পরে বলছে না আমার প্রেগনেন্সিটা আগের মতো পেট বড়ও হচ্ছে না, আমার ব্রেস্ট মিল্ক আসছে। হ্যাঁ, তার রেট্রোগ্রেশন প্রেগনেন্সি চেঞ্জ যেটাকে আমরা বলি, প্লাসেন্টা থেকে যে হরমোন গুলো আসে, হরমোন উইথড্রল গুলো আসছে। ঠিক আছে, আমরা জানি যে প্লাসেন্টা থেকে যে স্ট্রোজেন, প্রজেস্টেরন, প্রোল্যাকটিন বিভিন্ন হরমোন গুলো আসে, এগুলো মিল্ক তো তৈরি হয় না। আফটার ডেলিভারি যখনই প্লাসেন্টাল হরমোন গুলো উইথড্র হয়, হ্যাঁ, তখন প্রোল্যাকটিন সিক্রেটরি অ্যাক্টিভিটি, অক্সিটোসিন ওদিকে কাজ করে মিল্ক সিক্রেশনটা বাড়ায় দেয়, তাই না, বেবি সাক করে। কিন্তু এখানে যখনই তোমার ওই হরমোন উইথড্র হচ্ছে, তখন মা বলবে যে আমার ব্রেস্ট থেকে মিল্ক আসে এবং রেট্রোগ্রেশন অফ ব্রেস্ট চেঞ্জ। তারপরে হচ্ছে ইউট্রাসটা বড় হচ্ছে না, এগুলো মিসড অ্যাবর্শন। দেখা যাচ্ছে কি প্রথমেই তো বলবে না পেশেন্টের 5 মাস 3 মাস আগেই 2-3 মাসে দেখা যাচ্ছে মিসড হয়েছে, কিন্তু পেশেন্ট আসে নাই, ক্লিনিক্যাল চেকআপে আসে নাই। 3 মাস বাসায় এইভাবে আছে, অবহেলা করছে যে না আমি পরে যাব ডক্টরের কাছে। 5 মাসের সময় এসে বলছে যে আমার পেটটা বড় হচ্ছে না, তাহলে 5 মাসে তো পেটটা বেশ বড় হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে হলো না, আমি আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে লিখে আছে 8 উইকস প্রেগন্যান্সি মিসড অ্যাবর্শন। তার মানে কি ওই 2 মাসে মিসড হয়ে বসে আছে, সেটাই হচ্ছে মিসড অ্যাবর্শন। আচ্ছা, আইএসআর সেপটিক কোনটা? এই যে ইনকমপ্লিট, যে ধরনের এনি টাইপ অফ অ্যাবর্শন হয় কমিটেড উইথ সেপসিস, সেপসিসের ফিচার থাকবে, আনহাইজেনিক এনভায়রনমেন্টে, হ্যাঁ, তার হচ্ছে অ্যাবর্শনটা করা হবে। ক্রিমিনাল অ্যাবর্শন, ইলিগাল অ্যাবর্শন গুলো যেগুলো করে ওরা, কিছু কাঠি ঢুকায় অ্যাবর্শন করে, অথবা দেখা যাচ্ছে একটা আনহাইজেনিক পরিবেশে করলো, সেখান থেকে যে অর্গানিজম গুলো আছে, গ্রাম নেগেটিভ অর্গানিজম, সেগুলো যে একসময় সেপ্টিসেমিয়া করে, সেপটিক অ্যাবর্শন। হ্যাঁ, সেটাকে আমরা বলছি সেপটিক অ্যাবর্শন। এগুলোর বিভিন্ন টাইপ আছে, ওগুলো আস্তে আস্তে পড়াবো। তাহলে এগুলো হচ্ছে আমার অ্যাবর্শনের টাইপ। তাহলে আমরা যদি বলি যে একটা অ্যাবর্শন কয় ধরনের, তাহলে প্রথমে তোমরা বলবা একটা স্পন্টেনিয়াস অ্যাবর্শন আর একটা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন। এতক্ষণ যেগুলো আমরা বললাম সবই হচ্ছে স্পন্টেনিয়াস, হ্যাঁ, আর ইনডিউসড যেটা সেটা হচ্ছে লিগাল ইলিগাল। ইনডিউসড করেছে, প্রেগন্যান্সি কন্টিনিউ হতো কিন্তু সে ইনডিউসড করলো অ্যাবর্শন করানোর জন্য, সেটা লিগালও হতে পারে। দেখা যাচ্ছে গরিব পেশেন্ট, প্যারিটি মাল্টিপ্যারাস লেডি প্রেগন্যান্সি চায় না, সেটা হচ্ছে লিগাল, সে ইনডিউসড করেছে। আর একটা ইলিগাল প্রেগন্যান্সি, যে সে ইলিগাল প্রেগন্যান্সি সে কন্টিনিউ করবে কিভাবে, এইভাবেই অ্যাকচুয়ালি আসে। তাহলে তোমরা এই ক্লাসিফিকেশন গুলো বুঝছো সবাই? আচ্ছা, ওনাকে ডাকো, এই যে এখনই 10 মিনিটস পরে আবার একটু ইয়ে করে দিই। সবাই বলো ইয়েস অ্যাবর্শনটা ম্যাম। বুঝেছো কিনা? Yes, ma'am. রেসপন্স করো একজন। Yes, ma'am. তোমার ফোর্থ ইয়ারের লেকচার হয়েছে তাই না? Yes, ফোর্থ ইয়ারের ma'am. লেকচার হয়েছে না? Yes, হ্যাঁ, ma'am. তাহলে তো বোঝার কথা। আচ্ছা, সুন্দর করে আবার, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কেসে গাইনি কেস 2-3টা অ্যাবর্শন কেস থাকবে, এই বেসিক টুকুন তোমাদের যদি না বুঝতে পারো, যতই ক্লাস হোক পরীক্ষার হলে কেউ বলতে পারো না। এই যে বেসিক টুকুন যেটুকুন বুঝাই দিলাম, এটুকু যদি বুঝো তাহলে তোমরা বই পড়ে মনে থাকবে, বলতেও পারবে। তাহলে ইন্টারনাল ক্লোজ থাকতেছে কোনটাই? থ্রেটেড অ্যাবর্শনে ইনএভিটেবলে ওপেন হয়ে যাচ্ছে, ইনকমপ্লিটে ফ্রেশ যদি হয় তাহলে ওপেন থাকতে পারে, আর যদি ওল্ড হয় ক্লোজ হয়ে যেতে পারে, কারণ মাত্র হয়েছে, একটু ইনকমপ্লিট হয়েছে, অস্ত প্রোডাক্ট বেরিয়েছে, অস্ত তখন ওপেন থাকতে পারে। আর 1 মাস আগে সে ওল্ড ইনকমপ্লিট ঘুরে বেড়াচ্ছে, তখন প্রেগন্যান্সি ওয়াজ ক্লোজ হয়ে যেতে পারে। এই মিসড অ্যাবর্শনে ওই নন প্রেগনেন্ট ইউটারাসের মতো ওয়াজ ক্লোজ থাকবে, ফার্ম হয়ে যাবে। হ্যাঁ, তোমার হচ্ছে সেপটিক অ্যাবর্শনে তো সেপ্টিসেমিয়া ফিচার গুলো সব পাবো আমরা এখানে, টেন্ডার, তারপরে হচ্ছে ফর্নিস গুলো টেন্ডার থাকবে, ইউটারাস টেন্ডার থাকবে, হ্যাঁ, তারপরে পেলভিক কানেকশন থাকলে পাউস অফ ডগলাস ফর্নিস গুলো ফুল থাকবে, এইগুলো। তাহলে আমাদের যখন
প্রত্যেকটা অ্যাবর্শনের প্যাথোলজি প্যাথোফিজিওলজি বুঝবো, তখন আমি সবকিছু বলতে পারবো। আর আমি যদি এগুলো না বুঝি, আমাকে ধরলে আমি আটকে যাব। মুখস্থ দিয়ে কিছু বের করা যাবে না, একটার সাথে আর একটা পার্থক্য ধরলে আটকে যাব। তাহলে আমাদের উচিত হবে এই জিনিসগুলো ক্লিয়ার কনসেপশন তৈরি করার। বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে আমার অ্যাবর্শনের ক্লাসিফিকেশন। এখন আমরা যদি কজ ধরে এগিয়ে আসি, কি কারণে অ্যাবর্শন হচ্ছে, তাই না? এই জিনিসটা আমাদের জানতে হবে না? অ্যাবর্শন কি কারণে হচ্ছে? দেখো, ফার্স্ট ট্রাইমেস্টার যদি কোনো অ্যাবর্শন হয়, সেখানে আমার 1 নাম্বার কারণ হবে জেনেটিক, ক্রোমোজোমাল এন্ড জেনেটিক। ঠিক আছে? এর 1 নাম্বার কারণ। তারপরে ইনফেকশন, ইমিউনোলজিক্যাল, এন্ডোক্রাইন, মেটাবলিক, তারপরে হচ্ছে অ্যানাটমিক্যাল কজগুলো অনেক পরে সেকেন্ড ট্রাইমেস্টারে যায়। আর যদি সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাবর্শন হয়, তাহলে সবার আগে আমি অ্যানাটমিক্যাল কারণগুলো বলবো, তারপরে বলবো এন্ডোক্রাইন, মেটাবলিক, ইনফেকশন, এরপরে হচ্ছে এগুলো হচ্ছে। এই জন্য বুঝতে হবে আমার কোন ট্রাইমেস্টারে অ্যাবর্শন হচ্ছে, সেই অনুযায়ী আমি কারণ খুঁজবো। হ্যাঁ, আর আনএক্সপ্লেইন ইডিওপ্যাথিকই থাকে 50-60%, কারণ কারণই জানা যায় না। তাহলে এই কারণগুলো তোমাদের বই আছে না, দত্ত থেকে পড়ে নিও, অথবা লেকচার খাতায় কালেক্ট করে এখান থেকে পড়তে পারো। তাহলে একটা যে হেডলাইন বললাম, এর আন্ডারে তো আর অনেকগুলো পয়েন্টস আছে, তাই না? তাহলে জেনেটিক কি কি কারণ আছে দেখো। ফার্স্ট ট্রাইমেস্টার যেটা 50% কজ, এর ভিতরে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, যেটা হচ্ছে স্ট্রাকচারাল অথবা নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটিস থাকতে পারে। ঠিক আছে? কি কি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হইতে পারে দেখো? অটোজোমাল, ট্রাইজোমি, মনোজোমি, পলিপ্লয়েডি, এগুলো কারণ। বোঝা গেছে? জেনেটিক। তারপরে আমি বললাম যে ইমিউনোলজিক্যাল, ইনফেকশনের ভিতরে কি কি আছে? ইনফেকশন, প্যারাসাইট, এগুলো। ভাইরাসের ভিতরে হচ্ছে রুবেলা, ভ্যারিসেলা, এইচআইভি, সাইটোমেগালো, এগুলো ইনফেকশন, ভাইরাস ইনফেকশন। আর প্যারাসাইট হচ্ছে টক্সোপ্লাজমোসিস। আর ব্যাকটেরিয়ার ভিতরে ক্লামাইডিয়া, স্পাইরোকেটস, ট্রিপোনোমা, এগুলো। বোঝা গেছে? এগুলো হচ্ছে আমার ইনফেকশন 1 নাম্বার। 2 নাম্বারে গেল ইনফেকশন। তারপরে আসবে হচ্ছে ইমিউনোলজিক্যাল, অটো ইমিউনিটি, অ্যালো ইমিউনিটি। এই সেল অ্যান্টিজেন যেটা আছে না, যে তোমার ব্লকিং অ্যান্টিবডি তৈরি করে, স্পার্ম ব্লকিং অ্যান্টিবডি, ফিটাস রিজেকশন হয় না, কিন্তু এই সময় বিভিন্ন কারণে এদের ভিতরে ম্যাচিং হয় না, তখনই অ্যাবর্শন গুলো হয়ে যায়। সেটা হচ্ছে ইমিউনোলজিক্যাল কারণ। আচ্ছা, এরপরে আসে এন্ডোক্রাইন, মেটাবলিক। এন্ডোক্রাইন যেটা, সেটা হচ্ছে 10-15% আনকন্ট্রোল ডায়াবেটিস, তারপরে থাইরয়েড ডিসঅর্ডার, বোথ হাইপোথাইরয়েডিজম, এছাড়া লুটিয়াল ফেজ ডিফেক্ট, প্রজেস্টেরন ঠিক মতো সাপোর্ট দিতে পারছে না, কর্পাস লুটিয়াম ফাংশন ভালো না, সেখান থেকে হইতে পারে। বোঝা গেছে? আর এছাড়া বললাম না, সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শনের প্রথম কাজ হচ্ছে তোমার অ্যানাটমিক্যাল। সেখানে কি কি অ্যানাটমিক্যাল প্রবলেম হইতে পারে? 1 নাম্বার হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভিক্স যদি কোনো কারণে সার্ভিক্সের পাওয়ার, রিটেনশন পাওয়ার যদি লস হয়ে যায়, সেটাই হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। তার রিপিটেড আগে হচ্ছে টিএলসি করা হয়েছে, টেস্ট করা হয়েছে, ফোর্সফুল ডাইলেটেশন করা হয়েছে, অথবা ওখানে কোনো সার্জারি করা হয়েছে। হ্যাঁ, অ্যাম্পুটেশন, কোনাইজেশন, বিভিন্ন সার্জারি আছে। এগুলোর কারণে সার্ভিক্সের যে রিটেনশন পাওয়ার, সেটা নাই, সে কারণে হইতে পারে। সেটাই হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। কনজেনিটাল খুব রেয়ার, এটা অ্যাকোয়ার্ড কারণেই বেশি হয়। আচ্ছা, এছাড়া আর কি কারণে হইতে পারে অ্যানাটমিক্যাল? কনজেনিটাল ম্যালফরমেশন অফ দা ইউটেরাস, দেখা যাচ্ছে কারণ বাইকর্নুলেট, ইউনিকর্নুলেট, সেপ্টেড ইউটেরাস আছে, সেখানেও হতে পারে। তাহলে দেখো, কনজেনিটাল যদি কোনো ম্যালফরমেশন থাকে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, এছাড়া তাদের কারণে যদি সাইনেকিয়া থাকে, সাইনেকিয়া ভিতরে ইউটেরাসের ভিতরে একটা ওয়াল, ইন্টারকোস্টাল ওয়াল একসাথে অ্যাডহেশন হয়ে আছে, সেখান থেকে হতে পারে সাইনেকিয়া। আরেকটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, ফাইব্রয়েড লিওমায়োমা, যেটাকে আমরা বলছি মায়োমা অথবা লিওমায়োমা অথবা ফাইব্রয়েড ইউটেরাস, বিভিন্ন নাম। এটা
স্মুথ মাসেল টিউমার যদি কারোর হয় সেখান থেকেও রিপিটেডলি অ্যাবর্শন হতে পারে, কারণ সেখানে কি করে ইমপ্লান্টেশন হতে দেয় না, মায়োমা কন্ট্রাক্ট করে, মায়োমার পরে প্লাসেন্টেশন হয় না, ইমপ্লান্টেশন ঠিক মতো হতে পারে না, অ্যাবর্শন হয়ে যায়। এই জন্য এই সমস্ত কারণগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল কারণ। বোঝা গেছে? এরপরে আর কি কারণ আছে? এছাড়া আছে ম্যাটারনাল, যদি আনকন্ট্রোল ডায়াবেটিস, সিভিয়ার অ্যানিমিয়া, হাইপারটেনশন, সেগুলো কারণেও অ্যাবর্শন হতে পারে। এনভায়রনমেন্টাল দেখো, রেডিয়েশন, স্মোকিং, পয়জন, এগুলো পড়ে নিবা। হ্যাঁ, ঠিক আছে? কারণগুলো কি হচ্ছে, লেকচার খাতা আছে, লেকচার কালেক্ট করে এগুলো পড়ে নিতে হবে। আমি তোমাদের বুঝাই দিচ্ছি, মুখস্থ করে নিবে। কে বুঝতেছো না নাকি বলো আমাকে, পড়াবো নাকি? জি ম্যাম। তোমরা অ্যাটেন্ড করো, বুঝতেছো? জি ম্যাম, বুঝতে পারছি। সবাই কি বুঝছো না বুঝো নাই, নাকি আস্তে পড়াবো? পড়া যদি বুঝো তাহলে এভাবে পড়াবো, আর যদি না বুঝো তাহলে আস্তে আস্তে পড়াতে হবে। বুঝতেছি ম্যাম। কষ্ট না বুঝার কিছু নেই, কাজগুলো মুখস্থ করতে হবে। এখন আসো থ্রেট এন্ড। হ্যাঁ বলো, কিছু বলবে বলো। অ্যাবর্শন কেস তিনটা থাকবে গাইনিকেসের ভিতরে: মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন। তোমরা যদি না পারো তখন কিন্তু একদম ফেল করে দিবে। এই যে বলো, কিছু বলতে চাও? শুরু করবো আমি? ইয়েস বলো, ম্যাম। তোমরা বলো। তোমরা কি সবাই শুনতেছো নাকি স্কুলে গেছো ক্লাসে জয়েন করে? টাইম নষ্ট হচ্ছে edit করতে করতে। শুরু করব। সবাই হারিয়ে গেল কোথায়? আচ্ছা তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, ক্লাস চলাকালীন এত লেট হচ্ছে কেন সবাইকে জয়েন করতে? হ্যাঁ, কিভাবে দিব?
হ্যাঁ তাহলে থ্রেটেন্ড অ্যাবর্শন, শোনো শেষ হবে না নইলে। আমি তো বুঝাই আসছিলাম কিন্তু, তাই না? তাহলে আমরা এখন লেকচারটা সুন্দর করে একটু পড়ি। বলছে ইট ইজ এ ক্লিনিক্যাল এন্টিটি হোয়ার দ্য প্রসেস অফ অ্যাবর্শন has started but not progressed to impossible. তার মানে প্রসেসটা শুরু হচ্ছে কিন্তু রিকভারি যে হবে, হ্যাঁ হতে পারে, এই মানে হবে না এমন স্টেজে যায়নি, রিকভারি হতেও পারে নাও পারে, not progress to a state from which recovery is impossible. তার মানে শুধু থ্রেট করছে প্রেগন্যান্সি আমি ট্রিটমেন্ট দিয়ে তার কারেকশন করে তাকে কিন্তু আমি রেস্টে রেখে কন্টিনিউশন সম্ভব, অথবা অ্যাবর্শন হয়েও যেতে পারে, সেজন্য বলছে যে বাট নট রিকভারি ইজ ইম্পসিবল। সিমটম দেখো পিভি ব্লিডিং হচ্ছে, পারভাজিনাল ব্লিডিং, স্লাইট ব্রাইট রেড কালার, পেন হবে ইউজুয়ালি পেনলেস অথবা মেবি মাইল্ড ব্যাকে অথবা লোয়ার অ্যাবডোমিনাল ডাল পেন। হ্যাঁ সাইনের ভিতরে কি হচ্ছে, ফাইন্ডিংস এর ভিতরে দেখো জেনারেল ফাইন্ডিংস তো এখানে ওরকম চেঞ্জ হবে, আমি বুঝবো না, আমি জানি যে এই জিনিসটা বলবা না, কেন বলবা না? এটা বললেই কিন্তু তোমাদের সমস্যা, কারণ আমরা জানি অ্যাবর্শন মানে কি আপ টু 20 উইকস, কিন্তু যেগুলো ফার্স্ট টাইম মিস্টার অ্যাবর্শন সেখানে তো আমি হাইট পাবো না, পাবো না, এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে। সেকেন্ড টাইম মিস্টার যদি অ্যাবর্শন হয় তখন আমি হাইট পেতে পারি, কিন্তু যেটা ফার্স্ট টাইম মিস্টার অ্যাবর্শন তুমি যদি লেকচার দেখে বলে দাও হাইট অফ দ্য ইউটারাস করেসপন্ড টু দ্য পিরিয়ড অফ অ্যামিনুরিয়া পার অ্যাবডোমিনে শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। কতজন আছো? ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আমার, থাকেন। কতজন আছে দেখেন সবাই, কেউ 11 ম্যাম 74। 11 ওই আচ্ছা তাহলে দেখো পার অ্যাবডোমেনে কিন্তু আমরা এই পয়েন্টসটা লেকচারে ঠিক করে নিবা। ফার্স্ট টাইম মিস্টার অ্যাবর্শন যদি হয় কখনোই বলবো না যে হাইট অফ দ্য ইউটারাস করেসপন্ড করবে, কারণ পার অ্যাবডোমেনে আমি অ্যাবডোমেনে কখন পাবো, 12 উইকস এর পরে যদি প্রেগন্যান্সি হয়, 14 উইকস প্রেগন্যান্সি সেখানে আমি হাইট পাবো, 12 উইকস এ কিন্তু পাওয়া যাবে না ফার্স্ট টাইম মিস্টার অ্যাবর্শন। কোনো পেশেন্ট যদি আমাকে বলে যে আমার 3 মাসের অ্যামিনুরিয়া, আমি যদি রেসপন্ড করবে তোমাকে ফেল করাই দিবে, কারণ তখন বুঝবে তোমার বেসিক তুমি জানোই না। তাহলে আমি পার অ্যাবডোমেনে পাবো 12 উইকস এর পরে। এই পয়েন্টস গুলো এটা দেবো কারেসপন্ড করছে, বোঝা গেছে? তাহলে আমার পার অ্যাবডোমেনে বুঝে শুনে বলতে হবে যে আমার প্রেগন্যান্সি কত উইকস এই। আচ্ছা আর পিভি ফাইন্ডিংস এ আমরা ইউজুয়ালি থ্রেটেন্ড অ্যাবর্শনে করি না, পিভি করি না, প্রভোগ করি অ্যাবর্শন, এই জন্য আমরা আলট্রাসাউন্ড করলে কনফার্ম হয়ে যায়। এই ফাইন্ডিংস করবো না, কিন্তু যদি করেই ফেলি সেখানে বললেই তো ইউটারাস রেসপন্ড করবে, কারণ আমি যখন পিভি করব, পিভি করলে আমার ইউটারাস 10 উইকস না 8 উইকস সব বুঝতে পারবো, ইউটারাস এখানে সার্ভিক্সও সব থাকবে, কারণ তার প্রেগন্যান্সির
সাইন সিমটম সবকিছু আছে, প্রেগন্যান্সির হরমোন সবকিছুই তখনও আছে, শুধুমাত্র থ্রেড করছে। অতএব প্রেগন্যান্সির চেঞ্জ গুলো আমি পাবো। বোঝা গেছে? ইউটারাস সফট থাকবে, সার্ভিক্স সফট থাকবে, এক্সটার্নাল অস ক্লোজ থাকবে, ইউটারাসটাও করেসপন্ড করবে। বলবো যে ইউজুয়ালি করা হয় না, যদি করতাম তাহলে আমরা এগুলো পাইতাম। সার্ভিক্স ইউটারাস সব সফট থাকবে, ইউটারাসের হাইটটাও করেসপন্ড করবে, এই আর অসটা ক্লোজ থাকবে। আর অসটা ওপেন থাকবে কখন? আমরা বলেছি ইনএভিটেবল, ইনকমপ্লিট, রিসেন্ট ইনকমপ্লিট অ্যাবর্শন, এখানে আমার অস ওপেন থাকতে পারে। আর ইনভেস্টিগেশন বলা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম কনফার্মেটরি টেস্ট। স্যাকটা এখানে রেগুলার থাকবে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে। ইউজুয়ালি ধরতে পারে, বলতো প্রেগন্যান্সি ইমপ্ল্যান্টেশন কোথায় হয়? তাহলে আমাদের এই জিনিসটা জানতে হবে, তাই না? আমরা কোথায় স্যাকটা খুঁজবো? তাহলে একটা প্রেগন্যান্সি ইমপ্ল্যান্ট হয় অ্যান্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল ক্লোজ টু দা ফান্ডাস। anterior or posterior wall close to the fundus, তাহলে আমরা ওইখানে স্যাকটা খোঁজার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আলট্রাসোনোগ্রামে দেখবো যে স্যাকটা এখানে রেগুলার আছে, ফিটাসের কার্ডিয়াক পালসেশন আছে। আমরা একটু আগেই কিন্তু বলেছি স্যাক ইরেগুলার হওয়া, হ্যাঁ, কার্ডিয়াক পালসেশন না থাকা, সবকিছু কিন্তু ইনএভিটেবল, ইনকমপ্লিট, এগুলোর এখানে স্যাকও রেগুলার থাকছে, ফিটাস কার্ডিয়াক পালসেশন থাকতেছে। আর কি ইনভেস্টিগেশন করব? আল্ট্রাসোনোগ্রাম দিয়ে তো আমি কনফার্ম করলাম। এছাড়া আমি রুটিন ইনভেস্টিগেশন করব ম্যানেজমেন্ট পারপাজে, কিছু কিছু কজ আইডেন্টিফিকেশন করার জন্য। আমরা এতক্ষণ পড়ে আসলাম এই যে ক্রোমোজোমাল, জেনেটিক, মেটাবলিক, এন্ডোক্রাইন, হ্যাঁ, তারপরে তোমার অ্যানাটমিক্যাল, সেই কারণ খোঁজার জন্য কিছু ইনভেস্টিগেশন, আর কিছু আমার ম্যানেজমেন্ট পারপাজ, অ্যানেস্থেটিক ফিটনেস, এবং পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তার ব্লাড লাগবে কিনা, তার ব্লাড গ্রুপিং কি, জানার জন্য ম্যানেজমেন্ট পারপাসে আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে একটা হচ্ছে ডায়াগনস্টিক, আর একটা হচ্ছে টু ডিটেক্ট কজ, আর ফর ম্যানেজমেন্ট পারপাস। তাহলে কি কি ইনভেস্টিগেশন করব দেখো? হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, রুটিন ইউরিন এক্সামিনেশন, ব্লাড সুগার, HbA1c, VDRL, আলট্রাসোনোগ্রাম, ব্লাড ফর থাইরয়েড টেস্ট, থাইরয়েড ফাংশন টেস্ট আমরা পড়ে আসছি। হাইপারথাইরয়েডিজম দুইটাই আমার অ্যাবর্শন করে, তাই না? এই জন্য পড়ে আসছি। তারপরে টক্সোপ্লাজমা, রুবেলা, সাইটোমেগালোভাইরাস, এখানে সবগুলো যে আমার আরপিএল করবে না, কিন্তু আমরা ওখানে ওই জন্য করব। ঠিক আছে? কারণ আমি শুধু আলট্রাসোনোগ্রামে করে কনফার্ম করলে হবে না, তার ব্লিডিং হচ্ছে, তাকে ব্লাড দিতে হবে, তার যদি আরএস নেগেটিভ থাকে তাকে অ্যান্টি-ডি দিতে হবে, হ্যাঁ, এই, আর তার কেমিক্যাল কারণ, সেটা ট্রিটমেন্ট দিতে হবে, নাহলে তার সে প্রেগন্যান্সি তার কন্টিনিউ হবে না, বারবার অ্যাবর্শন হতে থাকবে। এই জন্য কারণ খুঁজে কারণেরও চিকিৎসা দিতে হবে, শুধু ম্যানেজমেন্ট করে ছেড়ে দিব তা না। টু ডিটেক্ট কজ এন্ড ট্রিটমেন্ট অফ কজ। ঠিক আছে? এগুলো হচ্ছে। আর ট্রিটমেন্ট আসে, এবার ট্রিটমেন্ট। তাহলে থ্রেট এন্ড অ্যাবর্শনের কি ট্রিটমেন্ট দিচ্ছি আমরা? থ্রেট করছে, তাহলে আমি তাকে একদম অ্যাবসলিউট বেড রেস্টে রাখবো। তার ব্লিডিং ভালো হয়ে গেছে, সিমটম চলে গেছে, এরপরেও বলবো যে আপনি 1 সপ্তাহ রেস্টে থাকবেন। তাকে সিডেশন দিব, সেটা যেন অ্যাংজাইটি, স্ট্রেস রিলিভ হয়ে যাবে, সে ঘুমটা ভালো হবে। একটা সিডেশন দিব। আর যে মাইল্ড পেইন অথবা ব্যাকএক থাকে, আমি একটা মাইল্ড অ্যানালজেসিক দিয়ে রাখতে পারি। এছাড়া তোমার এই যে প্রজেস্টেরন দিচ্ছি, সিনথেটিক প্রজেস্টেরন, দেখো মাইক্রোজেস। আর পেশেন্টকে আমি এই যে বিভিন্ন লুটিয়াল ফেস ডিফেক্ট, এই সমস্ত কারণে আমি তাদেরকে মাইক্রোনাইজ প্রজেস্টেরন দিব। এছাড়া ইউজুয়াল রুটিন যে এগুলো সেগুলো দিবই, সে ফলিক অ্যাসিড খাবে, হ্যাঁ, এগুলো খাবে। এছাড়া তাকে আমরা কিছু অ্যাডভাইস করে দিব, সে রেস্টে থাকবে, সে কয়টাস করবে না, জার্নি করবে না, কোন স্ট্রেসফুল অ্যাক্টিভিটিস সে করবে না, হ্যাঁ। তারপরে সে 1 সপ্তাহ পরে ব্লিডিং স্টপ হয়ে যাবে, 1 সপ্তাহ পরে আসবে আমাদের কাছে ফলোআপে,
আমরা তখন তাকে দেখবো যে তার প্রেগন্যান্সিটা আছে কিনা, অথবা মিসড হয়ে গেল কিনা, অথবা তার প্রেগন্যান্সিটা আল্ট্রাসোনোগ্রাম করেও কনফার্ম করবো যে প্রেগন্যান্সিটা ঠিকঠাক আছে কিনা, ভায়াবল আছে কিনা, এগুলো ঠিক আছে। তারপরে সে আসলো ভালো আছে, তখন তার মান্থলি চেক আপে আমি দিয়ে দিব। আমরা যে জানি যে অ্যান্টিনেটাল চেক আপ 4 weekly up to 28 weeks, then 2 weekly up to 36 weeks, then weekly up to expected date of delivery. এগুলো হচ্ছে আমার অ্যান্টিনেটাল চেক আপ। একটা পেশেন্ট আমার কাছে কতদিন পর পর চেক আপে আসবে, তাহলে আমি থ্রেটেন্ড অ্যাবর্শন 1 সপ্তাহ পরে ফলো আপ দিলাম, পেশেন্ট ভালো, তখন তাকে আমরা মান্থলি ফলো আপে নিয়ে যাব 4 উইকলি, সে রুটিন চেক আপে আসবে আপ টু 28 উইকস। কিন্তু এর মাঝে যদি তার, সেটাও বলে দিতে হবে, কোন ইমার্জেন্সি যদি হয় তাহলে কিন্তু সে রুটিন চেক আপ যে বলেছি 4 উইকলি, তার আগে সে আসবে। এই প্রগনোসিস বলছে 80% গুড উইথ অর উইদাউট ট্রিটমেন্ট। এটুকুন কি বুঝেছো সবাই? বলো। জি Yes, ম্যাম। ma'am. অ্যাবর্শন 6টা, মাত্র একটা পড়ালাম। বুঝছো? এগোবো? জি ম্যাম। প্রসিড করব? আজকে সবাই পড়ে ফেলতে হবে, অ্যাডভান্স পড়ে ফেলবে, পুরো অ্যাবর্শন পড়ে ফেলবে। যদি না নেটওয়ার্কের সমস্যা নাকি এখানে কোথাও টাচ লাগছে, বুঝতেছি। ম্যাম আপনার কথা কেটে কেটে আসতেছে। কেটে কেটে যাচ্ছে কেন? ফ্যানের জন্য নাকি? ম্যাম নেটওয়ার্কে, কথা ম্যাম clear? নেটওয়ার্ক Network চলে এর যাচ্ছে। হ্যাঁ, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব। এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তোমরা নেক্সট দিন পুরো অ্যাবর্শন পড়ে আসবে, আমাকে কোশ্চেন করবে, যেটুকু বুঝবে না বুঝে নিবে, তাহলে পড়াটা ভালো ইফেক্টিভ হবে। ঠিক আছে? লেকচার খাতা কালেক্ট করতে হবে। হ্যাঁ, ওকে ম্যাম। মানে অ্যাবর্শন শেষ হয় নাই তো, আরো 2-3টা পড়াতে হবে। আচ্ছা, ইনএভিটেবল অ্যাবর্শন দেখো, ইট ইজ দ্য ক্লিনিক্যাল টাইপ অফ অ্যাবর্শন। আমি কিন্তু সব পড়া বুঝাই দিছি, এখন আমি কমপ্লিট করছি। ঠিক আছে? Inevitable abortion বলছে it is the clinical type of abortion where the abortion process has progressed to a state from where continuation of pregnancy is not possible. ওখানে বলা হচ্ছে not impossible, আর এখানে হচ্ছে not possible। বোঝা গেছে? অবশ্যম্ভাবী, মাস্ট, হবেই হবে। ইনএভিটেবল অ্যাবর্শন, অ্যাবর্শন সেপারেট হয়ে গেছে ইউটারাসের ওয়াল থেকে, হয়ে সে লর সেগমেন্টে এসে বসে আছে, ইউটারাস কন্ট্যাক্ট করলেই বেরিয়ে যাবে। যদি কন্ট্যাক্ট না করে, আমরা সামান্য ইয়ে করে স্পঞ্জ দিয়ে বের করে নিয়ে আসলে ফোর্সেপ দিয়ে বের করলে চলে আসবে। জিনিসটা এমন। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে প্রফিউজ পারভাজনাল ব্লিডিং, pain, colic in nature, aggravation of pain in the lower abdomen. General condition of the patient is proportionate to visible blood loss. ঠিক আছে? জেনারেল কন্ডিশন, এই পেশেন্টে যে অনেক পেইন, অনেক ব্লিডিং হবে, তাহলে সেই কন্ডিশনটাও তার এই ভিজিবল ব্লাড লসের সাথে কারেসপন্ড করবে, প্রপোর্শনেট হবে। আচ্ছা, জেনারেল এক্সামিনেশনে হচ্ছে পালস বাড়বে, কারণ তার ব্লিডিং হচ্ছে, তার পালস বাড়বে না? বাড়বে। ব্লাড প্রেশারটা একটু কমতে পারে। প্যালোর, কোল্ড, ক্ল্যামি স্কিন, মানে এটা শকের ফিচার বলছে, থাকতেও পারে নাও পারে, এই আর কি। General condition of the patient is proportionate to the visible blood loss. আর abdomen pain পাবা, আর পারভাজনাতে also pain, dilated. Product of conception is hanging. বললাম না যে সে উপর থেকে ওই যে anterior আর posterior wall close to the fundus, ওখানে সে ইমপ্ল্যান্ট হয়েছিল, ওখান থেকে সেপারেট হয়ে সে লর সেগমেন্টে চলে আসছে, পড়ে গেছে ওখানে,
সেপারেট হয়ে এসে আলাদা হয়ে ওখানে পড়ে গেছে। আমি যখনই ইন্টারনাল আমার ওপেন, আমি হাত দিয়ে দেখবো প্রোডাক্ট অফ কনসেপশনটা আমার হাতে বাঁধতেছে, হ্যাং হয়ে আছে। এই হচ্ছে পিভি ফাইন্ডিংস। ইনভেস্টিগেশন কি করছি দেখো, আল্ট্রাসোনোগ্রাম, হিমোগ্লোবিন পার্সেন্ট, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, এইচবিএসএজি ফর সার্জিক্যাল প্রিকশন। ট্রিটমেন্ট হচ্ছে হসপিটালাইজেশন, ইফ শক তাহলে শকের ম্যানেজমেন্ট করব, ব্লাড ট্রান্সফিউশন দিব, আইভি ফ্লুইড, ওপেন আইভি চ্যানেল। এই তারপরে হচ্ছে ইন্টারনাল অস্ট, এখানে তো ইউজুয়ালি ডাইলেট থাকে। ইভাকুয়েশন এন্ড কিউরেটেস করব, যেহেতু শোনো ডিএনসি আর ইএনসি, এখানে যেহেতু আমার অস ওপেন, ইভাকুয়েশন এন্ড কিউরেটেস, ডিএনসি বলবে না, বললেই ধরা খেয়ে যাবে। এখানে আমি বলে আসলাম যে ইন্টারনাল অস ওপেন থাকবে, আমি যখনই পিভি করব আমি দেখব প্রোডাক্ট অফ কনসেপশন হ্যাঙ্গিং হাতে পাচ্ছি, তাহলে এখানে কি আমার ডাইলেটেশন বলার দরকার আছে? নাই। ইভাকুয়েশন এন্ড কিউরেটেস। আর যেটা ছিল মিসড অ্যাবর্শন অস ক্লোজ, সেখানে আমি বলবো ডিএনসি, ডাইলেটেশন, ইভাকুয়েশন and curettage, old incomplete, এক মাস আগে সে হচ্ছে ইনকমপ্লিটলি বসে আছে, সেখানে আমার ডাইলেটেশন করতে হবে। ডিএনসি, রিসেন্ট ইনকমপ্লিট অ্যাবর্শন, অস ওপেন হয়ে আছে, প্রোডাক্ট কিছুটা বের হয়েছে, ভিতরে রয়ে গেছে, তখনও অস ওপেন, ইএনসি। বোঝা গেছে? যেখানে আমার লাগবে ডাইলেটেশন করা সেটাকে বলবো ডিএনসি, আর যেখানে লাগছে না ইএনসি। বুঝে বুঝে বলতে হবে, শুধু হুটহাট করে কথা বলা যাবে না। আচ্ছা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দেখো, ইভ্যাকুয়েশন এন্ড কিউরেটিস, এরপর অ্যান্টিবায়োটিক 7 ডেজ, এই কভার করব, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যানারোবিক সব কভারেজ করে অ্যান্টিবায়োটিক দিব, অ্যানালজেসিক দিব, অ্যান্টি আলসারিন দিব। যখন একটা পেন কিলার দিব সাথে আমি অ্যান্টি আলসারিন দিব। তারপরে সব ব্লাড ট্রান্সফিউশন করলাম, অ্যানিমিয়া কারেকশন করলাম, শকে থাকলে শকের ম্যানেজ করলাম। তারপর পেশেন্ট যদি সবকিছু যখন ওকে হবে, পেশেন্টকে ছুটি দিব। এই ঠিক আছে। আর সবচেয়ে কমন টাইপ অ্যাবর্শনটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। কিছুটা থেকে যায়, কিছুটা বেরিয়ে যায়, পেশেন্ট চলে আসে, ব্যথা যায় না, তো পেইন ব্লিডিং দুইটাই থাকে। এই কমপ্লেইনটা নিয়ে সবচেয়ে বেশিরভাগ পেশেন্ট আমাদের কাছে আসে হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন নিয়ে। তাহলে দেখো, ইনকমপ্লিট অ্যাবর্শন কাকে বলছি? when entire product of conception not expelled, instead a part of it is left inside the uterine cavity, পুরাটাই বের হয় না, কিছু পার্ট ভিতরে রয়ে গেছে। মুখস্থ করতে হবে এটা। হ্যাঁ, ক্লিনিক্যাল ফিচার, ওই যে বললাম একটা অ্যামিনিউরিয়ার হিস্ট্রি থাকবে, পেশেন্ট বলবে যে তার এত অ্যামিনিউরিয়া আছে, সে প্রেগনেন্ট, সে আল্ট্রাসাউন্ড করেছে অথবা প্রেগন্যান্সি টেস্ট করেছে, তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ অথবা সাইন সিমটম অফ প্রেগন্যান্সি ছিল, তারপরে হঠাৎ করে তার পেন হয়েছে, ব্লিডিং হয়েছে, ফ্লেশি মাস পাস হয়েছে, কিন্তু তার পেন ব্লিডিং দুইটাই পারসিস্ট করছে। আগে একটু বেশি ছিল, ইনহিবিটেবলের মতো প্রোডাক্টটা বাইর করার জন্য একটু বেশি পেন ছিল, বাট প্রোডাক্ট বের হয়ে ফ্লেশি মাস পাস হয়েছে, কিন্তু তারপরেও তার পেন ব্লিডিং সাবসাইড করে নাই, এখনো পেন ব্লিডিং আছে। ঠিক আছে, আগে একটু কম পরিমাণে বাট আছে। এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। তাহলে পেশেন্টে দেখো ক্লিনিক্যাল ফিচারে হিস্ট্রি অফ পাসিং ফ্লেশি মাস, কন্টিনিউশন অফ পারভাজিনাল ব্লিডিং, কন্টিনিউশন অফ লোয়ার অ্যাবডোমিনাল পেইন, কলিকি পেইন। আর জেনারেল এক্সামিনেশন, এখানেও পাস বেশি, ব্লাড প্রেশার কম, আর পেশেন্ট যদি শকে থাকে শকের ফিচার পাবো। যদি অনেক ব্লিডিং দেখা যায়, সেকেন্ড ট্রাইমিস্টার ব্লিডিং, তখন কিন্তু পেশেন্ট শকে থাকতে পারে। বাচ্চা ফিটাসটা এক্সপালশন হয়েছে, প্লাসেন্টা রয়ে গেছে, সেখানে আসতে পারে আমার শকের ফিচার নিয়ে। পার অ্যাবডোমেনে আমি দেখবো যে পেইন থাকবে, সাইজ অফ ইউটেরাস, এখানে বললাম 18 উইকস যদি হয় প্রেগন্যান্সি, সেখানে আমি হাইটটা একটু কম পেতে পারি। বুঝাচ্ছে? আর যদি আর্লি ফার্স্ট ট্রাইমিস্টার হয়, এটা কখনোই বলবো না। বোঝা গেছে?
আচ্ছা, আর পার ভেজাইনাল এক্সামিনেশন আমি যদি করি, পার ভেজাইনাল এক্সামিনেশন এক হাত ভেজাইনাল ভিতরে এন্টারফনিক্সে হাত দিলাম, আর একটা হাত পার অ্যাবডোমেনের উপরে লেফট হ্যান্ড। আমি যখন দুইটা হাত একসাথে আনার চেষ্টা করব এন্টারফনিক্সে, দেখা যাচ্ছে সার্ভিক্সকে একটু নিচের দিকে প্রেস করছি, ফান্ডাসটা আমার লেফট হ্যান্ড উপরের হাতে বাজছে। এই দুই হাতের মাঝখানে ইউট্রাসটা আমি প্যালপেট করি যে আমার ইউট্রাসটা কতটুকু হাইট। এই হাইটটা আমি এখানে দেখব ইউট্রাস স্মলার দেন দ্য পিরিয়ড অফ জেস্টেশন। ইউট্রাসটা যত প্রেগনেন্সি তার চেয়ে হাইটটা কম। সার্ভাইকাল অস্ট এখানে ওপেন, বললাম না ইনকমপ্লিট যদি রিসেন্ট হয় অস ওপেন থাকবে। তারপরে ভেরিং ডিগ্রি অফ ব্লিডিং থাকবে, প্রোডাক্টটা হ্যাঙ্গিং থাকতে পারে। দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা বেরিয়ে আসছে সেটুকুন ফিটাসটুকুন বের হয়েছে, এমব্রায়োটুকুন বের হয়েছে, ওর কর্ড দিয়ে ওই প্লাসেন্টার সাথে অ্যাটাচড আছে। এভাবে হ্যাঙ্গিং কন্ডিশনেও সে আসতে পারে। এই জন্য বলছে যে প্রোডাক্ট অফ কনসেপশন হ্যাঙ্গিং দ্য প্রোডাক্ট। এখানে ইনভেস্টিগেশন কি করব, আলট্রাসোনোগ্রাম করব, হিমোগ্লোবিন পার্সেন্ট, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, ঠিক আছে। আর ট্রিটমেন্ট কি করব, রিসেন্ট কেস, রিসেন্ট যেটা বলছে যে মাত্র হয়েছে, যেটা ফ্রেশ ইনকমপ্লিট অ্যাবর্শন, পেশেন্টকে কাউন্সিলিং করব, হসপিটালাইজেশন করব, করে তার যদি সে শকে থাকে শকের ম্যানেজমেন্ট করব, অ্যানিমিয়া কারেকশন, ব্লাড ট্রান্সফিউশন এগুলো করব, অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক দিব, ঠিক আছে। তারপরে অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক। এটা তো গেল জেনারেল ম্যানেজমেন্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি করব, এই যে বলে আসলাম ইএনসি আর ডিএনসি। যদি ফ্রেশ কেস হয় ইএনসি, আর ওল্ড কেস হইলে ডিএনসি। বুঝা গেছে। তারপর পরই আমরা কি করব, পেশেন্টকে এই যে এতক্ষণ তো বললাম অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, তাই না, ব্লাড ট্রান্সফিউশন, কিন্তু পেশেন্টকে কন্ট্রাসেপশন অ্যাডভাইস অবশ্যই দিতে হবে। সে প্রেগনেন্ট হয়ে আবার আসতে পারে তোমার নেক্সট সাইকেলের আগেই, এই জন্য তাকে অবশ্যই কন্ট্রাসেপশন অ্যাডভাইসটা দিতে হবে। পোস্ট অ্যাবর্শন কেয়ার দিতে হবে, বলে দিতে হবে আপনার যদি এই সিমটম থাকে আপনি আসবেন। আমি যদি অ্যাবর্শনের কমপ্লিকেশন গুলো জানি সেখানে পেশেন্টকে বলে দিতে পারবো, ঠিক আছে। সে কন্ট্রাসেপশন নিবে। যদি সে বেরিয়ার নেয় তাহলে তো তাকে অ্যাবর্শনের পরে 2 সপ্তাহ আমরা রেস্টে রাখবো। তারপর তো যখন সে কয়টাস করবে সে বেরিয়ার মেথড ইউজ করবে। আর যদি সে স্টেরয়েডাল কোনো কন্ট্রাসেপশন নিতে চায় তাহলে তুমি ওসিপি অন দ্য ডে অফ ইভ্যাকুয়েশন অথবা ডে আফটার ইভ্যাকুয়েশন আমরা ওসিপি স্টার্ট করব, ঠিক আছে। পিল যেটা ইনজেকশন সাথে সাথে আমরা করব। আর যদি ইয়া হয় আইইউসিডি পড়াতে চাই ওটার সাথে সাথে 6 উইকস যদি অ্যাবর্শন হয় তাহলে আমরা ওর সাথে সাথে আমরা আইইউসিডি দিয়ে দিতে পারি। মেন কথা তাকে কন্ট্রাসেপশন অ্যাডভাইসটা ভালো মতো দিয়ে দিতে হবে যাতে সে বারবার রিপিটেডলি সে অ্যাবর্শন করতে না পারে। হ্যাঁ, করলে তো তার জন্য সমস্যা, তাই না। এই আর কমপ্লিট অ্যাবর্শন কোনটা, when the product of conception expelled and mass from the uterus পুরোটাই বেরিয়ে আসছে। হ্যাঁ, from the uterus is called complete abortion. Clinical feature হচ্ছে expulsion of fleshy mass, subside of abdominal pain, vaginal bleeding scanty or subside। বোঝা গেছে, ও জাস্ট অল্প অল্প, কারণ কি ইউটারাসটা তো বড় আর প্রোডাক্ট পুরোটা বেরিয়ে গেছে, কিন্তু ইনভলিউশনের মতো করে একটু একটু করে স্লাইড বাল্কি হলেও তো হয়েছিল, একটু ব্লিডিং হবে, একটু ছোট হবে ইউটারাসটা, ওই যে প্রেগনেন্সি হলে যেমন ইনভলিউশন ওই টাইপের একটু একটু মাইল্ড পেইন থাকবে না, মাইল্ড একটু একটু ব্লিডিং হচ্ছে, আস্তে আস্তে ইউটারাসটা নরমাল সাইজে আসবে। এই জন্য তার কি হবে, সাবসিডেন্স হবে পেইন, বাট ভেজানাল ব্লিডিং স্ক্যান্টি থাকতে পারে অথবা সাবসাইডও করতে পারে। এই আর পারভেজিনাল এক্সামিনেশনে অসক্লুজ থাকবে, ইউট্রাসটা স্মল হবে দেন জেস্টেশনাল এজ, আর ট্রেস অফ ব্লিডিং, পারভেজিনাল ব্লিডিং। তাহলে যেখান থেকে প্রোডাক্ট বেরিয়ে গেল সেখানে হাইট কমে যাবে, আর যেখানে প্রোডাক্ট কিছুই বের হয় নাই সেখানে হাইট কিন্তু কারেসপন্ড করবে। পিভি করলাম, বোঝা গেছে। ইনকমপ্লিট অ্যাবর্শনে কিছু প্রোডাক্ট বেরিয়ে গেছে, কিছু রয়ে গেছে, হাইট কমে যেতে
পারে। তারপরে এই যে কমপ্লিট অ্যাবর্শন পুরাটাই বেরিয়ে গেছে, হাইট কমে যাবে। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। আর থ্রেটেন্ড অ্যাবর্শন, এখানে কিন্তু আমার হাইট কারেসপন্ড করবে। মিসড অ্যাবর্শন, ডিসপ্রপোর্শনেট, পেশেন্ট বলে 5 মাসের অ্যামিনির আমি পাচ্ছি 8 উইকস, এরকম ডিসপ্রপোর্শনেট হতে হবে। তাহলে হচ্ছে ইনভেস্টিগেশন কি করছি, কমপ্লিট অ্যাবর্শনে দেখো আলট্রাসোনোগ্রাম, দেখবো যে ভিতরে কিছুই নাই, তখন আমরা কনফার্ম হয়ে যাব যে না, তার ওই ইএনসি ডিএনসি কিছুই লাগবে না। হ্যাঁ, তাকে তখন আমরা হিমোগ্লোবিন ব্লাড গ্রুপিং আরএস টাইপিং করব। কেন করব? কারণ আরএস নেগেটিভ যদি থাকে সেখানেও তো এন্টিটি দিতে হবে, ব্লাড লাগবে কোন গ্রুপের ব্লাড সেটাও তো আমার জানা লাগবে। এই জন্য আমরা ব্লাড গ্রুপিং আরএস টাইপিং হিমোগ্লোবিন পার্সেন্ট করব। এই আচ্ছা, এনটিডি যেটা আমরা আরএস নেগেটিভ যদি মা হয়, এনটিডি গামা গ্লোবুলিন আমরা 50 মাইক্রোগ্রাম আইএম মাদারকে দিব। বলা হচ্ছে যে 12 উইকস এর আগে যদি কারোর অ্যাবর্শন হয় 50 মাইক্রোগ্রাম দিলেই একদম কভার হয়ে যায়, কারণ এই সময় প্রিটোম্যাটার্নাল ট্রান্সমিশনটা খুবই কম, নেগলিজেবল অ্যামাউন্ট, নেগলিজেবল। এই জন্য আমরা 50 মাইক্রোগ্রাম দিলেই হয়। ঠিক আছে? আচ্ছা, ট্রিটমেন্ট, নো ট্রিটমেন্ট, শুধু নেগেটিভ ব্লাড গ্রুপ হলে এনটিডি দিব ওদিন 72 আওয়ার্স 50 মাইক্রোগ্রাম আইএম। এরপরে আসো মিসড অ্যাবর্শন। আর সাইলেন্ট মিসক্যারেজ, বললাম কিন্তু মিসড অ্যাবর্শন। আমি মিসড অ্যাবর্শনটা পড়িয়ে শেষ করব, এরপরের ক্লাসে সেপটিক এবং আরপিএল রিকারেন্ট মিসক্যারেজ পড়াবো। ঠিক আছে? তোমাদের নেক্সট সোমবার এই দিনে তোমরা সমস্ত অ্যাবর্শন পড়ে আসবা, যেগুলো পড়ালাম, যেগুলো বাকি আছে সব অ্যাবর্শন এমন পড়বে যাতে তোমার সব কভার হয়ে যায় কেস। প্রত্যেক আমি অন্য তোমার period is ম্যাম called শুনতে missed পাচ্ছি না abortion। ম্যাম, নেটওয়ার্ক ম্যাম ডিস্টার্ব ম্যাম, শুনতে পাচ্ছি নেটওয়ার্কের প্রবলেম মেবি ম্যাম, কিছুই বোঝা যাচ্ছে না। নো ম্যাম। ম্যাম কি চলে গেল নাকি? না শুনতে পাচ্ছ কিনা বলো তো? কতজন আছে? ম্যাম শুনতে পাচ্ছি না।
We need 5G, man. ক্লাস কি শেষ নাকি? আসাদ ম্যাম চলে গেছে মনে হচ্ছে। হয়তো বা ভাই। কি অবস্থা ম্যাম ভাই, আপনি আছে, কেমন আছেন? এখনো আছে। সময় শেষ, ম্যাম একটু মনে করে দাও। नेटवर्क की समस्या। আসাদ मैम को मैसेज कर वैसे अगर नंबर है। আচ্ছা ভাই, করতেছি। ठीक है। ওদের পার্সেন্টেজটা সবাই কি লিভ করতে চাও? মিটিং এন্ড করে নিব। লিভ করে ফেলি তাহলে। मैम तो चली गई है शायद, अब क्लास खत्म। ম্যাম তো নাই, মেডিসিন ডিপার্টমেন্টও দেখতে পাচ্ছি না। টাইম তো হয়ে গেছে, তারপরে টাইম তো হয়ে গেছে, একটা হয়ে গেছে। At 8 p.m. 13 please meeting end for all.